আয়েশা বেগম ছাড়তে চাইলেন না। ছেলের কপালে অসংখ্য স্নেহ মমতার স্পর্শ দিয়ে জড়িয়ে ধরে রাখলেন বুকের সাথে। কত জমিয়ে রাখা কথা বলে ফেলেন যেন চোখের জল দিয়ে। ছেলে তো তখন নিশ্চুপ। কোমা থেকে ফিরে হাসপাতালের বেডে সে যখন পড়েছিল মাসের পর মাস, তখন চারপাশটা বিষাক্ত লাগতো তার। পাগলের মতো ব্যবহার করত। তখন বোধহয় এই এমন একটা আশ্রয় তার খুব দরকার ছিল। মায়ের হাতটা তার কপালে ঠেকালে বোধহয় সব যন্ত্রণা লাঘব হয়ে যেত। কত কষ্টের দিনগুলো মাকে জড়িয়ে ধরে রাখা অবস্থায় যখন আয়না এসে দাঁড়ালো সামনে, তখন মুখ অস্পষ্ট স্বরে বের হলো টুনি। সেই মিষ্টি ডাকটা। পানি ভর্তি টলমলো চোখে তাকিয়ে হাসলো আয়না, কান্নার সাথে হাসি। দৃশ্যটা সুন্দর না? আর কোনো দুঃখই যেন রইল না আয়নার। ভাই যখন হাত বাড়িয়ে দিয়ে ডাকলো, তখন ছোট্টবেলার মতো সেই আয়নার মতো ঝাঁপ দিল সে ভাইয়ের বুকে। কাঁদতে কাঁদতেই যেন হাসলো, আবার হাসতে হাসতেই কাঁদলো। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সুন্দর দৃশ্যখানি। তার নানা ভাইও কি একদিন ফিরবে? কবে ফিরবে? ভালো হয়েছে ভাইজান ফিরেছে, নইলে আপার কষ্ট কখনোই মুছতো না। কিন্তু শায়নের আব্বা এলো, আম্মা যে চলে গেল, এখন কি হবে? নিজের ঘরটাতে যখন গেল আয়ন, তখন দেখলো বাচ্চার একটা ছোট্ট গাড়ি পড়ে রয়েছে, একটা সাদাতে রঙের শাড়ি, মাথায় ফুল, তার বহু পুরনো একটা শার্ট। আর কিচ্ছু নেই, মানুষটাও নেই। অবশ্য থাকার কথা নয়। এই যে সে সুস্থ স্বাভাবিক হলো আজ কতগুলো দিন। একবারও কি তার মায়ের কাছে, বাবার কাছে, বোনের কাছে ফিরতে ইচ্ছে হয়নি? যে তার সব সুখ দুঃখের সাথী, সঙ্গী, অর্ধাঙ্গিনী ছিল, তার কাছে ফিরতে ইচ্ছে হয়নি? হয়েছিল তো। সব ছেড়ে ছুড়ে সে ফিরতে চেয়েছিল, কিন্তু তার কাছে যে চিঠি গেল নওয়াজ শেখের কাছ থেকে, নওয়াজ শেখ জানতো সে এখনো বেঁচে আছে। সেটা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় তো ছিল এটা যে চিঠিতে লেখা ছিল নামিরার বিয়ে হয়ে গিয়েছে। তিনি ভালো পাত্র দেখে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, আইন যাতে কখনোই আর না ফিরে নামিরার কাছে। তার একটা বাচ্চা হয়েছে, যার সাথে সারাটা জীবন একসাথে পথ চলার কথা ছিল। তার এত বড় প্রতারণা কি সহনীয় ছিল, নাকি বিশ্বাস ভেঙে যাওয়ার যন্ত্রণা? প্রচণ্ড অভিমান আর জেদের বশে দেখা দিল না সে মার বোনকে। কি করে তারাও এমন করতে পারলো তার সাথে? তবে চুপি চুপি একদিন শেখবাড়ির কাছাকাছি এসেছিল সে। লাল টকটকে শাড়ি পরা বাচ্চা কোলে সেই রমণীকে দেখে সে যে এক বুক ভাঙ্গা যন্ত্রণায় পিষ্ট হলো সে। শরীরের সব শুকিয়ে আসা ক্ষত যেন তত্তাজা হয়ে উঠল নিমিষেই। ওই চিঠি যদি ভুল হয়ে থাকে, তাহলে স্বামী মরে যাওয়ার পর ওর গায়ে লাল শাড়ি কেন থাকবে? কোলে বাচ্চা কেন থাকবে? কার বাচ্চা? সে বোঝেনি সেদিন তাকে হারানোর ব্যথা ভুলে থাকার জন্য মেয়েটা সেজেগুজে থাকার চেষ্টা করত, বাচ্চাটাকে কোলে নিয়ে অপেক্ষা করত বারান্দায় দাঁড়িয়ে প্রিয় স্বামীটার জন্য। যদি কখনো ভুল করে হলো সে ফিরে আসে, তাকে লাল শাড়িতে দেখলে তো খুশি হয়ে যাবে। কে জানতো সব হিতেই বিপরীত হবে। তাকে পাগলের মতো ভালোবাসার মানুষটিকে যে সে অবিশ্বাস করেছে, নিজের সন্তানকে সে অন্যের সন্তান ভেবে ঘৃণার চোখে চেয়েছে। সবচাইতে বড় যন্ত্রণার বিষয় তো এটি, সে কিভাবে মীরার সামনে গিয়ে দাঁড়াবে? ঠিক আগের মতো করে মীরাকে ভালোবাসবে তো, নাকি আঘাত করেছে বলে দূরে সরে যাবে? গোসল করার পর চুল থেকে তোয়ালেটা খোলার আর নামগন্ধ নেই নামিরার। নাজমা বেগম কত করে বলেন, কিন্তু শোনেন না নামিরা। নাজমা বেগম আজও এক দফা ঝালেন নামিরাকে। বাচ্চাটা বুকে দুধ খাচ্ছে, এ সময় মায়েদের অনেক কিছু মেনে চলতে হয়। মায়ের বকবকানি শুনে শানকে কোল থেকে বিছানায় শুয়ে দিল নামিরা। তোয়ালে খুলতেই পারল না। শান চেঁচিয়ে কেঁদে উঠল। এমনভাবে কাঁদে ছেলেটা যেন তার গলা কেউ টিপে ধরেছে। আবার বুকে তুলে নিল নামিরা, বুকের সাথে জড়িয়ে ধরে বলল চুপ করতে। ধমক পেয়ে আরও জোরে কাঁদতে লাগলো শায়ান। হাত পা নেড়ে দস্তাদস্তি করতে লাগলো মায়ের সাথে। উদ্দেশ্য মায়ের কোল থেকে নেমে যাওয়া। নামিরা ধপ করে বিছানায় শুয়ে দিল। নাজমা বেগম আসলেন, বললেন, তুই কি পাগল হয়ে গেছিস নামিরা? কি করছিস ছেলেটার সাথে? নাজমা বেগম কোলে নিতে গেলেন। নামিরা কোলে নিয়ে নিল নিজে, বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ও আমার ছেলে, কারোরে তো দরদ দেখাতে হবে না, যাও তুমি। নাজমা বেগম কপাল কুঁচকে মেয়ের দিকে চাইলেন, তারপর চলে গেলেন। শায়নের কান্না খানিকটা থেমেছে। ঠোঁটজোড়া গোল গোল করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। নামিরা জিজ্ঞেস করলো, কি হয়েছে? শায়ন সোহাগা গলায় গোল ঠোঁটজোড়া টেনে আওয়াজ করলো, ও। আবার কি ব্যথা? নামিরা শক্ত করে জড়িয়ে ধরল তাকে, চুম্বন বসালো কপালে, বলল,
আর বকা দেবো না, আর ব্যথা পেতে হবে না। শ্যান চুপ করে শুয়ে থাকলো মায়ের বুকে। নামিরা তোয়ালে চাড়ানোর জন্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। 3 তলার বাড়ি তাদের, দোতলায় থাকে সে। বারান্দা থেকে দেখা যায় বাগান বিলাস, আরও কত কি ফুল। শ্যানকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখে তোয়ালে খুলল সে চুল থেকে। বেচা চুল লাফ দিয়ে পড়ল কোমর অব্দি। শ্যানের মুখে পড়ার সাথে সাথে চেঁচিয়ে উঠল সে। নামিরা সরিয়ে পড়ল। কিছু পড়া যাবে না তার মুখে, অসভ্য। কথা বলতে বলতে চোখ গেল ক্যাটের কাছে। কে ঢুকছে এই দিন দুপুরে? কোন আগন্তুক? নামিরা ভালো করে দেখল সেই আগন্তুককে। দারোয়ানকে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, দারোয়ান গেট বন্ধ করো, কাউকে ঢুকতে দিও না। কিন্তু বলা সম্ভব হলো না। ছেলেকে আরও শক্ত বাঁধনে জড়িয়ে ধরল সে। চোখের কোণা জলজল করে উঠল কেন জানি। দম বন্ধ লাগলো, হাঁসফাঁস লাগলো। বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল, কিছুই হলো না। শুধু নীরবে গালটা ভিজে উঠল মুহূর্তেই। বেশ সংকোচ নিয়ে আগানো ছেলেটা সে সময় তাকালো এদিকে। চোকাচুকি হয়ে পড়াই চরম অস্বস্তি লাগলো দুজনেরই। কেউ মুখ ফিরিয়ে নিল ঘৃণায়, কেউ লজ্জায়। ছেলেকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল নামিরা। এই ছেলে তার একান্ত, আর কারণ না। তার ছেলের দিকে যে অবিশ্বাস্য চোখে তাকায় সে কখনোই তার স্বামী নয়। সে কি চাহনি দেখে বুঝতে পারেনি তখন? 1.5 বছরের ব্যবধানে কি মানুষ অতটা পাল্টে যেতে পারে কখনো? একরাশ অভিমান নিয়ে নামিরা তার দিকে তাকিয়ে থাকা মানুষটার দিকে তাকালো। ওই আকুতি ভরা চাহনিটা তাকে দুর্বল করতে যথেষ্ট। তাই পিট করে দাঁড়ালো সে। বোবা কান্নার টুপটাপ নোনা জলের ফোঁটা ছেলের মুখের উপর গিয়ে পড়ল। তারপর দ্রুত পায়ে চলে এলো ঘরে। সেই আদর মেশানো গলায় পরিচিত ডাকটি ভেসে এলো কানে। এই প্রথমবার নামিরা অগ্রাহ্য করল। অথচ কতগুলো প্রহর গুনেছে সে এই একটি ডাক শোনবার জন্য। আজ বহু প্রতীক্ষার পর শুনল, তবে ভুল সময়ে। শুকনো মুখে ছেলেকে বাড়ি ফিরতে দেখল আয়েশা বেগম। আয়না তো পুরো ঘরটা নতুন করে সাজিয়েছে, কত রকমের রান্না করা হয়েছে। শ্যান আসবে, কত খুশি দিন। কিন্তু ভাইকে খালি হাতে ফিরতে দেখে চোখ জোড়া ছলছলে করে উঠল আয়নার। শ্যান কোথায়? ভাবি। আয়ন এসে বসলো বারান্দায় রাখা চেয়ারে। আয়েশা বেগম পানি গ্লাস হাতে ছুটে গেলেন। ছেলের মুখ কপালে ছুঁয়ে বললেন, কি হয়েছে রে আব্বা? শরীর খারাপ? মাথা ঘুরছে? সেলাইয়ের জায়গায় ব্যথা করছে? মাথা ব্যথা করছে? ওই ডাক্তার মেয়েটাকে কি কল করব? মায়ের দিকে হতাশ চোখে তাকালো আয়ন। বেশ খানিকক্ষণ চেয়ে থেকে টেনে আনলো মাকে, চেয়ারে বসিয়ে দিয়ে মাথা রাখলো মায়ের কোলে। মায়ের হাত যখন তার মাথায় বিলি কাটতে ব্যস্ত, তখন আয়ন বলে উঠল, সায়ানের কত বছর হলো আম্মা? বছর কোথায়? এখনো বছর হয়নি তো। 9 মাস কি 8 মাস চলছে। এই দিনেই তো খাবার মুখে দিলাম। আমি কি অভাগা আম্মা? নিজের ছেলের বয়স কত সেটাও জানি না। সেজন্যই বোধহয় মীরা আমাকে ঘৃণা করে। আয়েশা বেগম হাত বুলালেন ছেলের কপালে, চুলের উপর আদর দিয়ে বললেন, এমন করে বলছিস কেন আব্বা? সব ঠিক হয়ে যাবে। বউ কি তোর সাথে কথা বলেনি? বলবেই বা কেন? আমরা তো কেউ তার কথা কানে নেইনি, ভেবেছিলাম পাগলামি করছে। আমি কি পাল্টে গেছি আম্মা, নাকি মীরা পাল্টে গেছে? আমার সব কেমন কেমন লাগছে। আমি গিয়ে নিয়ে আসি বউরে। তোর সাথে রাগ করছে আর কি। তুই ওরে কত কষ্ট দিলি, এখনো তোরে কষ্ট দিতেছে। ও তোমার সাথে আসবে? আসবো না কেন? আসবো। আমি বিকেলবেলা একবার যাবো, নিয়ে আসবো আমার বউরে। যদি না আসে? না আসিলে আর কি, তোরে আরেকটা বিয়া করামো। আয়ন মায়ের কোলে আবার মাথা রেখে ডেকে উঠল। আম্মা। খল বলিয়ে হাসেন আয়েশা বেগম। আয়নার রূপা দরজার কাছে দাঁড়িয়ে হাসে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই আয়েশা বেগমের উপস্থিত দেখে ভরকালো না নামিরা, খুশি হলো না, বেজারও হলো না। আয়েশা বেগম শ্যানকে কোলে নিয়ে আদর করলেন। নামিরা তখন ঘর গোছানোর কাজে ব্যস্ত। আয়েশা বেগম খাটের উপর বসে নাতির সাথে খেলতে খেলতে বলেন, ভাই আমি তো তোরে নিয়ে যাইতে আসি নাই, তোর বাপরে আরেকটা বিয়া করামো, তার লগে দাওয়াত করতে আইসি। তুই কি যাবি তোর বাপের বিয়া খাইতে? না তুই তো যাইতে পারবি না, তার জন্য তোর মায়ের যাওয়া লাগবো। কিন্তু তোর মা তো যাইব না। শ্যান ঠোঁট গোল করে বলল ও। আয়েশা বেগম চুমু খেয়ে বলেন, গু স্যাহ। শ্যান খিলখিলিয়ে হাসে। নামিরা কোনো একটা কাজ করতে গিয়ে থেমে থাকে, আবার কাজে মনোযোগ দেয়। আয়েশা বেগম আর চোখে তাকে পরখ করছে, তারপর বলল, শোনো সায়নের আম্মা, তোমার জামাই আরেকটা বিয়া করবে, তো তুমি যদি অনুমতি না দাও কেমনে বিয়া করব? কে বারণ করেছে বিয়ে করতে? 100টা বিয়ে করেন, আমার কি? ও আইসা,
ঠিক আছে, তো আমি আর বইয়া আছি কেন? চইলা যাই, কত কাজ আমার। নামিরা ধূপধাপ জিনিস রাখতে শুরু করলো। নাজমা বেগম আসলেন, নাস্তার প্লেট হাতে নিয়ে হাসি খুশি মুখে বললেন, যাই নামাজে বসে আমি কতবার শুক্রিয়া করলাম আল্লাহর দরবারে। আল্লাহ মুখ ফিরে চাইছে। আমার কি যে খুশি লাগতেছে আপা। নামিরার আব্বা ঠিকই বলেছে, ওই পোস্টমর্টম রিপোর্ট হায়ানের ছিল না। মা থাকো সব কথা, আমাকে প্লেট তুলে দাও। কে আম্মা? কার আম্মা? আয়ানার আয়না ছাড়া আমি আর কারো আম্মা না। কেউ যেন আমারে আম্মা না ডাকে। নামিরা চোখ জ্বলে উঠল, শ্যানকে নিয়ে নেওয়ার জন্য গেল। আয়শা বেগম শ্যানকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার নাতি। নামিরা হনহনিয়ে চলে গেল। নাজমা বেগম বললেন, এই মেয়ে আবার কি শুরু করছে কে জানে। বয়সটাই রাগারাগির, মান অভিমানের, এগুলো ছাড়া কি সংসার হয় নাকি? তারা ঠিক করে নেবে সব। আচ্ছা আমি ওকে তৈরি হতে বলছি, আয়ানকে পাঠাবেন এখানে, ছেলেটাকে একটু মন ভরে দেখব। আইসা, বউরে একটু তাড়াতাড়ি করতে কন। আমার ভাইডারে আমি রাত নামার আগেই ঘরে ঢুকাই, নইলে খারাপ বাতাস টাতাস লাগবো। দিনকাল ভালা না। মাগরিবের আজান পড়া শেষ হয়েছে। বাড়ি পৌঁছে আয়েশা বেগম নামাজে বসলেন। আয়না রূপাকে সাথে নিয়ে নামাজ পড়ে ছুটল শায়নের কাছে। খু খু আওয়াজ করে সে জানান দিচ্ছে তার উপস্থিতি। আয়ন আদরে আদরে ভরিয়ে দিল। রূপা বলল, ধুর, আমি আদর করবার পারি না ধলা মিয়ারে, চিল্লাইতে থাকে। আমার চুলগুলো টানতে টানতে সেরার অবস্থা। আব্বা তুমি রূপা ফুপির সব চুল ছিঁড়ে ফেলবা, ডাব বানাই ফেলবা পুরা মাথা, হ্যাঁ কেমন? শায়ন হেসে আওয়াজ করলো। আয়নার নাকে ডগায় চুমু বসায়। নামিরার দিকে আর চোখে তাকায়। তারপর জিজ্ঞেস করে, আব্বার কাছে যাবে? চলো। কোথাও যাবে না, আমার ছেলে। আয়না কোলে তুলে নিল, বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার আব্বা কলিজা। বলে নিয়ে গেল। আয়না আজহার সাহেবকে ডেকে বলল, আব্বা দেখে যাও, আমার আরেক আব্বা চলে আসছে, আমার দুইটা আব্বা। শান হাত বাড়িয়ে শক্ত করে ধরল আয়না চুল। আয়না চেঁচিয়ে বলে উঠল। ওয়াল্লা আমার চুল শেষ শেষ। এত জোরে চিল্লানোর আওয়াজ শুনে শান ঠোঁট টেনে কেঁদে উঠল। আয়না বলল, ও মা আপনাকে কে বকছে আবার? শান আরও জোরে চুল টেনে ধরে। বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাড়ির পেছনের দিকটায় থাকা মানুষটি তর সইল না, কিন্তু লজ্জার আড়ষ্টতায় আশা হলো না। কিন্তু রাতে যখন চুপিসারে বাড়িতে ঢুকলো, তখন দাদুর কোলে হাত পেতে নেড়ে খেলা করা হুষ্টপুষ্ট শিশুটিকে দেখে প্রাণ ভরে প্রশান্তিতে ছেয়ে গেল। পা বাড়াতে গিয়ে পা জোড়া কাঁপল ঠকঠক করে। হাত কপালে ছোঁয়ার আগেই, অথচ এর আগে ও একবারও কোলে নেওয়া হয়েছিল। তখন তো আর জানতো না এই সন্তান তারই। আয়েশা বেগম বলল, শক্ত করে ধর আব্বা, পড়ে যাবি। এত নরম কেন আম্মা? আমরা ও কি এমন ছিলাম? না, এত বড় হয়ে দুনিয়াতে আসছো, যখন জন্ম নিলা তখন ইঁদুরের বাচ্চার মতো ওই একটুখানি। কত আদর যত্ন ভালোবাসা দিয়ে এত বড় করছি। আয়ন ছেলেকে নিয়ে বের হয়ে যায় ঘর থেকে। ছোট মুখটা ভরিয়ে দেয় অজস্র আদরে। স্নেহ মমতার স্পর্শ পেয়ে ছেলে পিটপিট করে তাকিয়ে থাকে বাবার দিকে। বুকের কাছে শার্ট খামচে ধরে ছোট্ট হাতটা দিয়ে মাথার চুল টেনে ধরে মুখ দিয়ে চাই চুলগুলো। আয়ন হেসে ফেলে। আম্মা কি খেতে দেয়নি? উপোস রেখেছে? শ্যান ঠোঁট টানে। আয়ন বলে, আচ্ছা ঠিক আছে, আর কখনো এমন বলবো না। তোমার আম্মা খুব ভালো, খুব। শ্যান ডাগর ডাগর চোখ দুটো মেলে তাকিয়ে থাকে। রাতের খাওয়া দাওয়া তখন শেষ। নামিরা নিজ হাতে সবাইকে বেড়ে খাওয়ালো। মুখে কথা নেই, চুপচাপ। আজহার সাহেবের সাথে কথা বলো শুধু, আর কারোর সাথে বললো না। আজহার সাহেব খেতে খেতে বলেন, বৌমার হাতের রান্না অনেকদিন তো খাই না, কাল তোমার হাতের রান্না খাবো বৌমা। ঠিক আছে আব্বা, কাল আমি রান্না করব। আয়েশা বেগম ফিস ফিস করে আয়নাকে বলেন, শ্বশুরের লগে তো ভালোই কথা কয়, আমাদের লগে কয় না কেন? আয়না ফিস ফিস করে বলে। আমরা তো ভাইয়ের পক্ষে, তাই। নামিরা খেলো না। আয়না বলল। তুমিও বসো ভাবি। নামিরা না করলো, সে খাবে না। আয়না বলল, আর তো কেউ নেই, তুমি একা একা কিভাবে খাবে? আরেকজন তো বাইরে খাবে, দাওয়াত হয়েছে। নামিরা গ্লাসে পানি ঢালতে লাগলো। আজহার সাহেবও বলেন, বৌমা আমার পাশে এসে বসো, খেয়ে নাও। অনেকদিন হাসো না, এবার একটু হাসো, মুখটা অমন দেখলে ভালো লাগে না। নামিরা গিয়ে বসলো শ্বশুরের পাশে। আজহার সাহেব নিচে বেড়ে দিলেন খাবার। মাথায় হাত বুলিয়ে বললেন, খাও, কিভাবে শুকিয়েছো দেখো। এত স্নেহময় আর আদরের সম্বোধনে গালে ভিজে উঠল নামিরার।
সবাই দেখার আগে নামিরা তার লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। এই স্বর্গসুখ যেন আর কখনোই না হারায় তার জীবন থেকে। এই পরিবারটাকে সে ভালোবাসে। পরিবারের মানুষগুলোর সাথে তার এক অদৃশ্য বন্ধনটা খুব দৃঢ় মজবুত। ভালো থাকুক তার আপন মানুষগুলো, এরকম হাসি খুশি থাকুক সবসময়। রাত তখন 1:30। সামনে দরজায় ঠকঠক আওয়াজে ঘুম ছুটে গেল নামিরার। অবশ্য ঘুম তেমন নামেনি তার চোখে, তাই হয়তো অল্পতেই ছুটে গেল। দরজা খুলে দিতে গেল সে, কে সেটা দেখার প্রয়োজন বোধ করল না। দরজা খুলে দেওয়া মাত্রই ঘরে চলে এলো। শ্যানকে দোলনায় দুলাতে লাগলো হালকা হালকা। দরজা পার হয়ে ঘরে তখনই প্রবেশ করলো সুঠাম দেহের একটি অবয়। নামিরার কৌতূহল জাগলো না ফিরে দেখার, সে তো এড়িয়ে যেতে ব্যস্ত। দোলনা দুলিয়ে উঠে বসল। শায়নের ছোট ছোট কাপড়গুলো ব্যাগ থেকে বের করে গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। গোছাতেই পারল না, ঘরে লাইট নিভে গেল। বিরক্তিতে মেজাজ চরম খারাপ হলো নামিরার। সুইচের দিকে যাওয়া যাবে না। মিনিট 2 অপেক্ষা করলো নামিরা। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে, শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ। মুখ খুলতে চাইল নামিরা, খুলল না। তবে দপ আন্দাজে হেঁটে গেল সুইচ টিপার জন্য। শক্তপোক্ত হাতের বাঁধনে তখনই বন্দি হলো সে। পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কাঁধে নাক মুখ গুজল কেউ। শক্ত হয়ে জমে গেল নামিরা। সেই পুরনো ছোঁয়া উদরের উপর টের পেল দুহাতের শক্ত বাঁধন। শীতল হয়ে পড়ল নামিরা। হাত দুটোকে ছেড়ে ফেলতে চেয়ে পারল না। কোনো শব্দ ছাড়াই কেটে গেল কয়েকটা মুহূর্ত। সুযোগ বুঝে যখন নামিরা পালাতে চাইল, তখন আরও ভালোভাবে বক্ষ মাঝে পিষ্ট হয়ে গেল সে। সেই ঘ্রাণ আর সেই বুকে হৃদস্পন্দন, সেই হাতের বাঁধন। নামিরার পালানোর কোনো পথই খোলা রইল না। ফোঁস করতে করতে একসময় ফোপানি হয়ে উঠল তার। তারপর সারা শরীর ঝাঁকি কাঁপিয়ে কাঁদতে লাগলো সে। সেই কান্না যেন থামা নয়। তাকে কাঁদতে দিল আয়ান, বাধা দিল না। আজ শেষবার কেঁদে নিক। নামিরা কাঁদল ইচ্ছে মতো, নেতিয়ে পড়ল বুকে ক্লান্ত হয়ে। আয়ান জড়িয়ে নিল তাকে। বহু সময় পার হওয়ার পর চোখের জল মুছে দিয়ে দীর্ঘ চুম্বন বসালো সে অর্ধাঙ্গিনীর কপালে। সারা মুখে ভেজা স্পর্শে রাঙিয়ে দিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি তো বাচ্চায় রয়ে গেলে মীরা, বড় হলে কই? তবে এই বাচ্চার মা, বাচ্চাটাকে আমি ভীষণ রকম ভালোবাসি। আমার উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নাও মীরা। আয়েশা বেগম এতদিন শুনে এসেছেন মেয়ে ইয়া বড় বিশাল একটা বাগান আছে, হ্যান আছে ত্যান আছে, কিন্তু দু চোখে একবারও দেখেননি। এই প্রথমবার দেখা মাত্রই চোখ কপালে উঠল ওনার। আয়না ভুর উঁচিয়ে মাকে বলল। সুন্দর না আম্মা? আয়েশা বেগম হাঁ করা মুখ বন্ধ করলেন, গালে হাত দিয়ে বলেন, ও মা, মেলা বড় এই বাগান বাড়ি, এইটা তোর? হ্যাঁ, ওই যে দেয়াল দেখছো ইটের, ওইটুকু পর্যন্ত কাকুর জমির সীমানা, যা রূপার নামে দিয়ে গেছেন। ওটুকু পর্যন্ত যদি বাগান করে ফেলি তাহলে কত বড় হবে ভাবতে পারছো আম্মা? হ, অনেক বড়। অনেক মানুষ কাম করে না? হ্যাঁ, আমি কি একা পারবো নাকি? এবার থেকে ফুল আর কোথাও যাবে না আম্মা, ওই দোকানেই ফুল বিক্রি হবে এবার। পাইকারি বিক্রি করব। ফুল বিক্রেতারা এসে কিনে দিয়ে যাবে, সুলভ মূল্যে বেচতে পারবো। এখন বুঝছি সংসারে টাকা কোত্থেকে দিতি তুই। আল্লাহ অনেক বড় করুক। ওই ছোট্ট হাতে করা এত বড় বাগান, আল্লাহ আমার এখনো বিশ্বাস করবার মন চাইতেছে না। আমার হাত কি ছোট আম্মা? হ, ছোটই তো। ওই দিন হলো তুই হলি, কত খুশি হলো তোর ভাই। বাবু তো খুশিতে 1 সপ্তাহ স্কুল কামাই করলো, পড়ালেখা বাদ দিয়া টুনি টুনি করে পাগল হলো। ভাইয়া ভাবি কোথায়? বাবু কার কাছে? আয়েশা বেগম এদিক ওদিক চোখ বুলালেন, দূরে আঙ্গুল দেখিয়ে বললেন, ওই তো রূপুর কাছে, কোল থেকে পড়ে গেল শেষে আমার ভাই। ওরে কে কোলে দিছে? আয়না গিয়ে কোলে নিয়ে নিল শায়নকে। শায়নও হাত পা নেড়ে কেঁদে উঠল। আয়না আবার দিয়ে দিল রূপার কোলে। ছোট্ট গাল দুটো 2 আঙ্গুল দিয়ে টিপে দিয়ে বলল, বাবা, এখন রূপাকে মনে ধরেছে পচা ছেলে। শায়ন কি বুঝলো কে জানে, কান্না থামিয়ে তন্তুহীন গালে হাসলো। আয়না বলল, কি সুন্দর করে হাসে আব্বা। শায়ন হাসতেই থাকলো। আয়না চুমু দিল শায়নের 2 গালে, নাক টেনে দিয়ে বলল, আমার আব্বা সুন্দর গুলুমুলু। শায়ন খেউমেউ করে মেতে উঠল। আয়না বলল, ধুর পাজি ছেলে, খেউ মেউ ছাড়া কিছু বলতে জানে না। বাগান থেকে একটি জারবেরা ছিঁড়ে নিল আয়ান।
নামিরার কানে গুজে দিল। নামিরার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, ফুলটা হাত দিয়ে ছুঁয়ে বলল, বাগানের মালিনী তো রাগ করবে ফুল ছেড়েছে দেখলে। এটা ভালো হয় শ্বশুরের ছেলে। মালিনী তোমার শ্বশুরের মেয়ে, সো চাপ নেওয়ার দরকার নেই। নামিরা আবারও হাসল, হাত দুটো বাড়িয়ে শক্ত করে ধরল আয়নকে। বুকে মাথা ঠেকিয়ে চুপ করে রইল অনেকক্ষণ। তারপর মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বলল, কেউ দেখেনি তো? দেখেছো হয়তো, দেখুক, সমস্যা কি? আমরা কি লুকিয়ে প্রেম করছি নাকি যে ধরা পড়ার ভয় থাকবে? নামিরা আলতো করে হাত চাপড়ে দিল বুকে, বলল, যেতে দাও, আম্মা ডাকবে। ডাকেনি এখনো? বলে আয়ন মুখ নিয়ে গেল ওই কানে গুজে দেওয়া ফুলের কাছে। গন্ধ শুকে বলল, এই ফুলের চাইতে আমার তুমিটা বেশি সুবাস মীরা। নামিরা একদম নতুন প্রেমে পড়া প্রেমিকার মতো লজ্জে রাঙ্গা হলো। আর তার রাঙ্গা মুখখানা দেখে উচ্চস্বরে হেসে উঠল। নামিরা নাক ফুলিয়ে বলল, ধ্যাৎ। দুপুরে ঠাঠা রোদ, উঠোনে রোদ এসে পড়েছে। আয়শা বেগম শায়নকে রোদে বসিয়েছেন যাতে একটু রোদ গায়ে লাগে। সরিষার তেল ফর্সা পিঠটাতে মালিশ করছেন। রোদ পরে চকচক করছে পিঠ। আজা সাহেব কোনো মতে খুঁড়ি হেঁটে উঠোনে পা রাখলেন। সাদা চটের উপর নাতিকে বসে থাকতে দেখে বলেন, ওরে একটা জামা পরায় দাও, উদাম রাখছো কেন? আয়শা বেগম কোলে নিয়ে নিলেন। শায়ন দাদুর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসাসূচক শব্দ করে আয়শা বেগম কোলে তুলে নেন। উঠোন থেকে বাড়িতে পা রাখার আগে গাড়ির হর্নের আওয়াজ শোনা যায় বাইরে। আয়না আর নামিরা বের হয়ে আসে। গাড়িটি এসে থামে উঠোনে। সাদা খয়েরি মিশেল রঙের সালোয়ার কামিজ আর মাথায় ওড়না পরিহিত একটা অল্প বয়স্কা মেয়ে বেরিয়ে আসে। সাথে একজন মধ্যবয়স্কা আর মধ্যবয়স্ক পুরুষ। আয়না খুশি হয়। নামিরা তাকিয়ে রইল। আয়না এসে সালাম করলো সেলিনা বেগম আর আমিন সাহেবকে। হীরাকে বলল, কেমন আছেন আপু? ভাইয়া এক্ষুনি বের হয়েছে, পই পই করে বলে গিয়েছে আপনারা আসবেন, তা যেন মাথায় রাখি। হীরা হাসলো। আয়শা বেগমের পা ছুঁয়ে সালাম করলো। আজহার সাহেবকে করতে গেলে তিনি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেক বছর বেঁচে থাকো। হীরা নামিরার দিকে তাকালো। নামিরা ঘরে চলে গেল। হীরার চেহারাটা খানিকটা নিভে গেল। আয়না দৌড়ে গিয়ে দাঁড়ালো হীরার পাশে, বলল, আপু ঘরে আসবেন, আঙ্কেল আন্টি আপনারাও আসেন, ভাইয়া এক্ষুনি চলে আসবে। হীরা মা বাবাকে যেতে বলল। শায়নের দিক তাকিয়ে হাত বাড়িয়ে দিল, বলল, কেমন আছেন সায়ন বাবু? শায়ন দাঁত খেলিয়ে হাসলো। হীরা কোলে নিয়ে বলল, ওরে বাবা, চিনতে পেরেছি আন্টিকে? নামিরা কোথা থেকে যেন এলো, শায়নকে কোলে নিয়ে ফেলো। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, ওর খাওয়ার সময় হয়ে গেছে। আয়েশা বেগম হাসলো হীরার সাথে, মাথায় হাত বুলিয়ে বলল, আসো আম্মা, তোমার সাথে কথা কই। আমার বাবুটারে বাঁচাইছো তুমি। আমি বাঁচাইনি, উপরওয়ালা বাঁচিয়েছেন। আমি তো শুধু উসিলা। অর্ক কোথায় গেছেন? অর্ক? ওই মানে আপনার ছেলে আয়ান, ওনাকে তো আমরা অর্কই ডাকি। আগের নামটা তো জানতাম না। ওই বাজারে গেছে, অনেকদিন পর বাজারে গেল, কে জানে কি করে। হীরা এদিক ওদিক তাকিয়ে চারপাশটা দেখল। ইটকাট টিনের ঘর, রুমগুলো আসবাবপত্রে ঠাসা, গোছানো, অনেক সুন্দর। হীরা বলল, আঙ্কেল আগে কি করতেন? পেঁয়াজ রসুনের ব্যবসা করত, এখন তো কিছুই পারে না, মেয়েটাই সব সামলায়। বাবু হারানোর পর তো মেয়েটাই সব দায়ভার নিল। বাগান আছে, ওখান থেকেই পয়সা আসে, তা দিয়ে যা হয় আর কি। বাবু চাকরির খোঁজ লাগাবো এবার, আগের বার তো ছাপাখানা দিল, কিছুই হলো না। আমার বাবুটা কত দুঃখ পেল। চোখ ভিজে আসলো আয়েশা বেগমের। হীরা বলল, কাঁদবেন না আন্টি, আর অর্ককে চাকরি খুঁজতে হবে না। বাবা তো বলেছে আমাদের কোম্পানিতে সিনিয়র ম্যানেজার পদে ঢুকতে। উনি তো অনেক কিছু পারেন, ভালো গ্রাফিক্স ডিজাইন পারেন, অফিসিয়াল সমস্ত কাজ বোঝেন। আমার বাবার একজন বিশ্বস্ত মানুষ দরকার। অর্ক কথাও দিয়েছিল, উনি কখনো বাবার কথা কখনো অমান্য করবেন না। ওখানে মারপিট হয়? না না, মারপিট কেন হবে, একদম নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি। কিন্তু ওগুলো তো শহরে, আমার বাবুরকে শহরে রাইখা ঘুমামো কেমনে? আমার একটাই ছেলে, আর হারাইতে চাই না। আন্টি আপনারা সবাইও শহরে চলেন, সায়ান আর সায়ানের আম্মুও যাবে, আয়ানও, আঙ্কেলও। ভিটেমাটি সাইরা শহরে? সপ্তাহে সপ্তাহে দেখতে আসবেন। আয়না নাস্তার ট্রেনে এসে বলল, রূপার স্কুল এখানে, আর আমার বাগানও। ওহ, ভাইয়া সপ্তাহে সপ্তাহে আসবে আর কি, সমস্যা হবে না আম্মা। আয়েশা বেগম চুপ করে থাকেন। তখনই বাজারের থলে হাতে আয়না আসলো বাজার থেকে, কপালে ঘাম জমেছে। হীরাকে দেখে বলল, আঙ্কেল আন্টি এসেছে?
জি, আপনার অপেক্ষায় ছিলাম। মা বাবা ওই ঘরে। অ্যান সেদিকে চলে গেল। সেলিনা বেগম আর আমিন সাহেব খুশি হয় আয়ানকে দেখে। অনেক গল্পগুজব হয়। সেলিনা বেগম কথার ফাঁকে বলেন, সায়ানের আম্মু কোথায়? তো দেখা গেল না। আয়ন একবার ডাকলো নামিরাকে, এলো না নামিরা। পরে আয়নকে ইশারায় বলল যাতে ডেকে নিয়ে আসে। আয়না ডাকলো, নামিরা এলো না। তারপরও আয়ন নিজেই ডাকতে গেল। ব্যাপারটা হীরার চোখ এড়ালো না। নামিরা বোধহয় কোনো কারণে রেগে আছে, হয়তো সত্যিটা না বলে কেয়ার করার। দীর্ঘশ্বাস ছাড়ে হীরা। আয়নকে আসতে দেখে ঘর থেকে বের হয়ে যায় নামিরা, মাথায় কাপড় দিতে দিতে বলল, আমি যাচ্ছিলাম, তোমার আসার প্রয়োজন ছিল না। আয়ন গেল তার পিছু পিছু। মাসখানেক পার হতেই শোনা গেল হীরার বিয়ের কথা অনেক দূর এগিয়েছে, এমনকি বিয়ের দিন তারিখও ঠিক হয়েছে। দাওয়াত বলল। অ্যান শহর থেকে এসে জানালো সেলিনা বেগম 1 সপ্তাহ আগে চলে যেতে বলেছেন সবাইকে। নামিরা যেতে চাইল না, আইন জোর করে নিয়ে গেল। আয়না আর রূপা ভারী খুশি। আয়না রহমত মিয়াকে বাগানের সমস্ত কাজ দেখিয়ে দিয়ে চলে গেল শহরে। বিয়ের সব ঝামেলা চুকি ফিরতে প্রায় সপ্তাহ লেগে গেল। আয়না ফিরে এসে লেগে পড়ল বাগানের কাজে। ফুলের দোকানে মানুষ রাখলো। ফুল কাটা থেকে শুরু করে বিক্রি অবধি প্রায় 10 জন মানুষ কাজ করে তার হয়ে। সবই গ্রামের বেকার মানুষগুলো। তার কত যে কৃতজ্ঞ আয়নার প্রতি। এই প্রথম অনেক বড় অ্যামাউন্টের টাকা হাতে এলো আয়নার। বেশ অর্ধেক ফুল পৌঁছেও গেল হিমাগারের অভাবে। তবে শুধু লাভ চাইলে তো আর হবে না। আয়না যখন বাগানে আসে তখন চৌধুরী বাড়ির ছাদে স্পষ্ট দেখতে পাই অনিমাকে। অমি মাঝে মাঝে ঘুরতে আসে বাগানে। রূপার সাথে বেশ ভাবসাব। রূপা পালিয়ে থাকে, অমি টের পেলে রেগে খুন। কেন মেয়েটা তাকে ভয় পাবে? সে কি বাঘ নাকি ভালুক? হীরার বিয়ে যেতেই আয়নার বিয়ের কথা মাথায় আসলো আয়ানের। আয়েশা বেগম তাল মিলালেন, এবার ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া দরকার মেয়েটাকে। এতদিনে বাচ্চার মা হয়ে যেত বিয়ে হলে। আয়ান বলল, আমিন আঙ্কেলের হাতে একটা ভালো পাত্র আছে, বলেছিলেন আমায়। ছেলের বাবার গার্মেন্টস আছে শহরে, রেস্টুরেন্টের ব্যবসা আছে। ছেলেও বাবার সাথে ব্যবসা সামলায়। একটা মাত্র ছেলে, কিছুদিন হলো গ্র্যাজুয়েশন শেষ করেছে। তোর ভালো লাগলে কথা আগা। কিন্তু আম্মা টুনি? ও আর কি বলবে? কিচ্ছু বলবে না, তুই ওইসব ভাবিস না। রূপার চোখ জোড়া ছলছল করে ওঠে। আপা ছাড়া সে নিঃস্ব। লাখ 2-2.5 টাকার মতো ফুল বিক্রি হয়েছে। আয়নার কাছে এটাই অনেক। তার উপার্জন, নিজের মজুরি খরচ, কর্মচারীদের বেতন আর বাকি সব খরচ হিসাব করে দেখল লাভ এসেছে 1 লাখের মতো। কারণ এবার বেশ টাকা ধার দেনা হয়েছে, কিস্তির টাকা পরিশোধ করা লেগেছে, সংসারটাও তার টাকাই চলছে। আয়নার মনে পড়ল তার আর ও বড় ধরনের একটা ঋণ বাকি আছে। প্রফেসরের কাছে তার অনেক দেনা। আয়না তার হিসেবের খাতা বের করে অনুরাগের কাছ থেকে নেওয়া সব টাকা যোগ করলো। প্রথমে 4,000 টাকার চারা, তারপর 8,000, তারপর পুরো একটা বাগান। মজুরি খরচও এসেছে 20,000-এর মতো। আর কত খরচ যে করা লেগেছে প্রফেসর তো মুখ ফুটে তেমন বলেনি। এভাবে সব টাকা এক একে যোগ দিতে দিতে এমনটি এসে দাঁড়ালো প্রায় 40,000-এর কাছাকাছি। আয়না ভাবলো এবারে 15,000 টাকা তার কাছে থাকলেই হবে। বাকিটা দিয়ে নামিরাকে একটা গহনা কিনে দেবে। তার সব গহনা বন্ধক যে দিল আর ছাড়তে পারল কই, সব গেল। ভাইয়ের চাকরিতে জয়েন করলে পরে বাকিগুলো দেখা যাবে। অনুরাগের কাছে 40,000 টাকার চেক এলো রহমত মিয়ার হাত ধরে। সে এতদিন কক্সবাজার ছিল, কাজ শেষে ফিরল মাত্র 2 দিন হয়েছে। হঠাৎ এমন একটা চেক পেয়ে ভীষণ রকম অবাক হলো অনুরাগ। আয়নামতি তো একেবারে ঋণ শোধ করার জন্য উঠে পড়ে লেগেছে। নিল অনুরাগ। রহমত মিয়া আরও একটি কাগজ দিল অনুরাগকে। অনুরাগ দোতলার বারান্দার চেয়ারে বসে খুলল কাগজটা। সেখানে লেখা, এই সামান্যটা গ্রহণ করুন প্রফেসর। যারা বিপদের সময় এগিয়ে আসে তাদের ঋণ শোধ করা যায় না টাকা দিয়ে। তাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকা ছাড়া আর কিছু করার নেই আমার। তবে কখনো যদি মনে হয় আমার সাহায্য আপনার ভীষণ প্রয়োজন, সেদিন নিশ্চয়ই আমাকে ডাকবেন, আমি অবশ্যই আসব। অনুরাগের চেহারায় কাঠিন্যতা। খসখস করে সে কাগজের উল্টো পিঠে লিখল, তোমার ডাক পড়ে বিপদে পড়লে আমার ডাকও বিপদের দিনে পড়বে, সেটা ভাবলে কি করে আয়নামতি? নিশ্চিন্তে থাকো, আমি আর সেই বেকুব পুরুষটা নেই। বুঝতে শিখেছি, বাস্তবতা আমাকে অনেক শিখিয়েছে। বিপদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াতে শিখেছি আমি। তোমার সাহায্যের দরকার নেই। লিখে আবার চিড়ে ফেলল অনুরাগ। মাথা এলিয়ে দিয়ে বসে রইল চেয়ারে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবার ছাড়া দরকার। রাজনীতি আর শিক্ষকতা দুইটা একসাথে চালানো যায় না, কিন্তু সে দোটানায় ভুগছে। কোন পথটা সঠিক? শিক্ষকতা তার পছন্দের পেশা, অন্যদিকে যে মানুষের সেবা করার ব্রত নিয়েছে এই অশিক্ষিত সুদখোর গাঁজাখোর খালিকুজ্জামান গদিতে বসে থাকা মানে অসহায় দুরস্থ মানুষদের সর্বনাশ। কিছুতেই আর বসে থাকা যাবে না, দেখা যাক কি হয়। ডিপার্টমেন্ট থেকে ডাক আসলে চাকরি ছাড়ার কথা ভাবা যাবে। আনহিতা অনেকদিন পর ছেলেকে পেয়ে আবার কোনো একটা কথা বলতে গিয়ে থেমে যাচ্ছেন। অনুরাগ সেটা পরখ করছে। আজকাল মাকে সময় কম দেওয়া হচ্ছে গ্রামে না থাকার দরুন। অনুরাগ ভাবল মাকে এবার শহরে নিয়ে যাবে সে, কিন্তু মা তো যেতেই চায় না। চেয়ার থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো অনুরাগ। আনহিতা বেগমকে বলল, কিছু বলবে মা? হ্যাঁ, আসলে তোমার আপার ছোট ননদটার কথা বলছিলাম, ঢাকায় পড়ে, শিক্ষিত মেয়ে। অনিমা নাকি আশরাফের সাথে কথা বলেছে। আশরাফ বলেছে তোমার কোনো আপত্তি না থাকলে কথা আগানো যেতে পারে। অনুরাগ আর চোখে মায়ের দিকে তাকালো। আনহিতা বলল, দেখো আব্বা, কালকের খবরের কাগজে তোমার নামে কী সব লেখা উঠেছে। তোমার নাকি বউ পালিয়েছে, প্রতারণা করেছে। যে মানুষের কাছে বউ থাকে না সে কেমন মানুষ হবে? নিশ্চয়ই খারাপ কিছু দেখেছে। কুহিলি কি করেছে সেটা তো আর কেউ জানে না। মা, এসব ওই লম্পট সাংবাদিকদের কাজ। দুমুঠো ভাতের জন্য এরা এসব করে, বাদ দাও। আরো কত কি বলবে এরা। কিন্তু বিষয়টা ভেবে দেখো, এভাবে তো চলে না আব্বা। তোমার সব কিছু পারফেক্ট থাকা চাই, নইলে পাবলিক আঙুল তুলে কথা বলবে। আমার কথাও ভাবো, কোনোদিন মরে যাই, নাতি নাতনি যদি না দেখে যাই। আমার একটাই তো ছেলে, তোমার সংসারটা গুছিয়ে দিতে পারলে মরেও শান্তি পাবো। অনুরাগ প্রচণ্ড বিরক্ত হলো। শায়েক চৌধুরী একই গান গাইলেন, অনিমাও, শায়লাও, বেগমও। অনুরাগ ভেবে পেল না এদের মাথায় এসব বিয়ের ভূত হঠাৎ আসে কোথা থেকে। সে কি আদৌ কোনো মেয়েকে বিশ্বাস করে উঠতে পারবে? বিশ্বাসঘাতক প্রতারকের দল সব। এদের বিশ্বাস করা আর বিড়ালকে মাছ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া একই কথা। আনহিতা কোনো উত্তর না শুনে ভেবে নিলেন অনুরাগের সায় আছে এই বিয়েতে। এবার আর ছোটোখাটো কোনো অনুষ্ঠান হবে না, বিরাট আয়োজন হবে। সাংবাদিক এসে মিডিয়ায় তুলবে এই খবর, প্রোগ্রামের মানুষের দমচে খাওয়াবে, দোয়া নেবেন। অনিমাও প্রচণ্ড খুশি। যাক, লুবনার সাথে অনুরাগের বিয়ে হলে আর কোনো সমস্যাই থাকলো না। তার ভাইটা ভালো থাকলেই হলো। জরুরি কাজে অনুরাগকে আবার শহরে ফিরে যেতে হলো। এসে দেখলো বিয়ে রব সারা বাড়িতে। অনিমার শ্বশুর শাশুড়ি আরও কতজন, এমনকি যার সাথে বিয়ে হওয়ার কথা সেই মেয়ে। এই মেয়েটা অনেকবার এই বাড়িতে এসেছে। দেখতে চিকন চাকন গড়নের মেয়েটি অনুরাগের মতে একদম বেয়াদব। কারণ অনুরাগ তার অনেক সিনিয়র হলে মেয়েটি সোজা অনুরাগ বলে ডাকে অনুরাগকে। অনুরাগের এই কারণে মেয়েটাকে অসহ্য লাগে। বাড়িতে কি হচ্ছে তা ভালোভাবে জানার চেষ্টা করতেই অনুরাগ জানতে পারল আজকে একদম সমাপনী কথাবার্তা চলবে। নিশানা হিসাবে আংটি পরিয়ে দেওয়া হবে লুবনাকে। আগামী সপ্তাহের দিকে বিয়ের দিন তারিখ। অনুরাগ চেঁচিয়ে পুরো বাড়ি এক করলো। নিজের ঘরে গিয়ে চেঁচালো ইচ্ছে মতো। একবার যে ভুল সে করেছে সে ভুল সে আর করবে না। আনহিতা এসে বলেন, তোমার বোনের অসম্মান হবে ওর শ্বশুর বাড়িতে। এমন করো না, লুবনা ভালো মেয়ে, বোঝো আব্বা। অনুরাগ চেঁচালো, রক্ত যেন মাথায় উঠল। রাগের দিক দিশা হারিয়ে ফেল সে। অনিমা এসে এটা ওটা বলে নাকি সুরে কাঁদতে গর্জে উঠল সে। লাথি বসালো বেডসাইড টেবিলে। কুহেলি সলনাময়ীর মুখ ভেসে উঠল বারবার। সে আর ঠেকাতে পারবে না, আর না। আনিতা কেঁদে দিলেন ছেলের এমন রূপ দেখে। অনুরাগ ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে বলল, জীবনে আমার এই বাড়িতে আসবো না আমি। কেউ বুঝে না আমায়, কেউ মরলেও আসবো না। আমি মরলেও কেউ খোঁজ নেবে না, কাউকে দরকার নেই আমার। সে যে গেল আর ফিরল না অনুরাগ। এদিকে ছেলের শোকে দিনের পর দিন অসুস্থ হতে লাগলো আনহিতা। শায়েক চৌধুরী একদিন মুঠোফোন করে ছেলেকে জানালেন, মায়ের মরামুখ দেখার জন্য প্রস্তুত হও অনু। তোমার মায়ের কিছু হলে তুমি দায়ী। অনুরাগ দিশাহারা হয়ে পড়ল। কি করবে সে? যখন মাকে দেখতে এলো পুরো বাড়িটা তখন খালি। হসপিটাল থেকে ফোন করলো শায়েক চৌধুরী। অনুরাগ শুনল আনহিতা নাকি বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছেন। শারীরিক অসুস্থতা তো আছেই, সাথে অন্যান্য রোগ ব্যাধি। অসুস্থ মায়ের শিওরে বসে কথা জড়িয়ে আসলো অনুরাগের। মা নিশ্চয়ই তার ভালোটাই চাই। আনহিতা বলেন, সোহাগ, আমি মরার আগে তোমার পাশে কাউকে দেখতে চাই। আমি চাই তুমি ভালো থাকো, খুব ভালো থেকো আমার বাচ্চা। অনুরাগ মায়ের চোখের জল মুছে দিল, বলল,
আমি তোমার কথা রাখবো, কিন্তু তোমাকেও আমার কথা রাখতে হবে। আমাকে একা করে কোথাও যাবে না মা। আনহি তার চোখের কোনা বেয়ে জল গড়ায়। অনুরাগ সেই জল পড়ার আগে নিজেই মুছে দেয়। মায়ের কপালে চুমু এঁকে বের হয়ে যায় কাঙ্ক্ষিত উদ্দেশ্যে। সকাল থেকে বাড়িতে রান্নার তোড়জোড় চলছে। আয়না কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। মায়ের এত টাকার বাজার কেন এনেছে? কারা আসবে বেড়াতে? শ্যামকে কোলে নিয়ে নামিরার কাছে গেল আয়না। বলল, বাড়িতে কি হচ্ছে কেউ আমাকে কিছু বলবে? যা আন্দাজ করেছো তাই, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আয়না যা বোঝার বুঝে নিল। শ্যান মাকে দেখে কোলে নিতে চাইল। আয়নার কোলে ধস্তাধস্তি করতে লাগলো। নামিরা ছেলের দিকে তাকিয়ে বলল, আপনাকে কোলে নিয়ে বসে থাকলে চলবে? কত কাজ আজ। নাও, ওর খিদে পেয়েছে। কখন দিয়েছো আমার কোলে? খাওয়ানোর নাম গন্ধ নেই আর। নাও নাও। আয়শা বেগম পাতিলে পেঁয়াজ ছেড়ে বললেন, ওই বাটিতে একটা সিদ্ধ ডিম আছে, ওটার কুসুম দিয়ে দুটো ভাত মেখে আমার ভাইকে খাওয়া। শুধু দুধ খেলে হবে না, এখন খাওয়া শেখাতে হবে, না হলে শরীর শুকিয়ে যাবে। আমি পারবো না আম্মা। তোমার ভাইকে ভাত খাওয়ানো আর এভারেস্ট জয় করতে যাওয়া একই কথা। তাইলে দূর হ হারামজাদি, কোনো কাম পারে না সে। শ্বশুর বাড়িতে যা, কেলানি খেলে বুঝবি। কেলানি দিলে আমি চলে আসবো আম্মা? নামিরা হেসে উঠল। আয়শা বেগম গলার স্বর টেনে বলেন, আহারে ঢং কত, চলে আসবো আম্মা। আয়না মন খারাপ করে চলে গেল। কি হচ্ছে সব কিছু বুঝতে পারছে না সে। সব গোলমাল লাগছে। আবার কোন বেকুবের পাল্লায় পড়তে যাচ্ছে সে কে জানে। শ্যান তাকিয়ে থাকলো তার মুখের দিকে। আয়না বলল, কি দেখে আব্বা? পাগল নাকি ছেলেটা? দূর। আয়না টুপস করে চুমু বসালো গালে। তারপর রান্নাঘরে গিয়ে ছোট্ট বাটিতে ভাত মেখে নিল। খাওয়ানোর জন্য পুরো উঠোন ঘুরল। কাক দেখালো, বিড়াল দেখালো, ময়না দেখালো। শ্যান খেলো দুটো দুটো করে। আয়ন আসতেই হাত পা ছুঁড়েতে লাগলো শ্যান। আয়না আয়নকে বলল, দেখো তোমার ছেলে কি অবস্থা করছে। কোলে না আমার কোমর গেল। আয়ন হেসে দিল, নিজেকে দেখিয়ে বলল, বাইরে থেকে এসেছি না, ফ্রেশ হয়ে আসি। আর একটু থাকো আব্বা। শ্যান ঠোঁট টানলো। আয়না ঠোঁটটা টেনে দিয়ে বলল, বাবারে বাবা, বাপকে দেখলেই তার কান্না বেড়ে যায়। কি সোহাগ। এক্ষুনি আছি, 2 মিনিট। আয়ন যেতে শ্যান কেঁদে উঠল চেঁচিয়ে। আয়না চুল ধরল শক্ত করে। আয়না না কিশোরে কাদার ভান করে বলল, ও আব্বা দেখে যাও, এই বুইচ্চা আমাকে কিভাবে মারে। আল্লাহ, এই চুল খাওয়া রাক্ষস কোথা থেকে হলো? রূপা স্কুল থেকে ফিরল দুপুর 2টার দিক। আজ বৃহস্পতিবার, হাফ ছুটি আজ। আয়নার ঘরে গিয়ে দেখলো আয়না ঘুমাচ্ছে। বুকে শ্যান। রূপা পা টিপে টিপে ঘরে ঢুকে স্কুলের ড্রেস বদলালো। গোসল সেরে আসলো। আয়েশা বেগমের ডাক পড়লো খেতে যাওয়ার জন্য। রূপা আয়নাকে ছাড়া খায় না, তাই আয়নার পাশে গিয়ে পেট জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আয়নার ঘুম ছুটে গেল রূপার হাতের স্পর্শ পেয়ে। মাথায় হাত বুলিয়ে পড়ল, খেয়েছিস? না, জিম্মা ডাকছে। তুমিও খাবা, চলো। সায়ান ঘুমিয়েছে, চল এখন খেয়ে আসি। ভাবি বোধহয় এখনো গোসল সারেনি। কি কাজ করে আল্লাহ জানে। মা আর তার কাজের শেষ নেই। তুমি চলে গেলে আমি একা হয়ে যাব আপা। আয়না তাকালো রূপার দিকে, কিছু একটা ভেবে বলল, আমি আমার সাথে তোকে নিয়ে যাব। খুশি হতে পারল না রূপা, মন খারাপ হয়ে গেল। আয়না গিয়ে শক্ত করে তার বুকের সাথে জড়ালো। কপালে ঠোঁট জড়িয়ে বলল, আমি তোর সব কিছু এখন, তাই আমি যেদিকে যাব তোকেও সেদিকে নিয়ে যাব। তোমার বর যদি আমাকে না নিতে চায়? আয়না চমকে গেল এমন কথায়। কী সব বলছে রূপা? ওই রকম মন মানসিকতার মানুষ হলে আয়না সংসার করতে পারবে ওই লোকের সাথে? রূপা শক্ত করে জড়িয়ে ধরল তাকে, বলল, আমাকে রেখে যেও না আপা, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা দেখা যাবে। খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিল আয়না। রহমত মিয়া আসে, ঘুমটা পাকা হয়নি। রহমত মিয়ার হাতে একটি কাগজ, মুখটা পাংশুটে। আয়না বলল, কি ব্যাপার? কাগজ কেন? কাগজটা পড়েন, ছোট সাহেব পাঠাইছে। আয়না সেখানে দাঁড়িয়ে কাগজটা খুলল। লেখাটা পড়ে বলল, প্রফেসর সাহেব হঠাৎ বাগান বাড়িতে ডাকলো কেন আমায়? কোনো সমস্যা কি? আমি কিচ্ছু জানি না। কাগজটা নিয়ে বলল আয়নামতিকে তোমার সাথে করে নিয়ে আসবে। কিন্তু আজ তো আমি বেরোতে পারবো না, মেহমান আসবে বাড়িতে, আম্মা বকবে। আপনি নাকি বলেছিলেন উনি যখন ডাকবেন তখন গিয়া হাজির হবেন। আমাকে নিয়ে যেতে বলছে, আমি নিয়ে যাব। দেখুন, ওনার সাথে আমাকে দেখলে লোকজন খারাপ কথা রটাবে। আমি যেতে পারবো না এখন। ওনাকে একটু বুঝিয়ে বলবেন। কি বলে দেখে আসেন, তারপর না হয় চলে আসবেন। চলেন। আচ্ছা দাঁড়ান,
আমি যাবো আর আসবো, বোরকাটা পরে আসি। রহমত মিয়া মাথা নাড়ল। বোরকা পরে বের হওয়ার সময় আয়েশা বেগম বলেন, কই যাস? একটু বাগানে যাচ্ছি আম্মা, চলে আসবো। খালাম্মা, কত কাজ থাকে, আপারে আমি লইয়া আসবো তাড়াতাড়ি। আসুরের নামাজ পড়ার আগে ফিরবি। আর 5 মিনিট পর আজান দেবে, এত তাড়াতাড়ি কেমনে ফিরবো আম্মা? ওখানে যাইতেও তো 10 মিনিট লাগবে। তাড়াতাড়ি আসবি তাইলে, মনে রাখিস আজ কি। মনে রাখবো আম্মা, যাই। আয়েশা বেগম চলে গেলেন। নামিরা সায়নকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। বাগান বাড়িতে পৌঁছে আয়না দেখলো অনুরাগ কোথাও নেই। রহমত মিয়ার দিকে রেখে তাকালো আয়না, বলল, কোথায় উনি ভাইজান? রহমত মিয়া উসখুস করলো, মাথা নামিয়ে রাখলো। খয়েরি রঙের শার্ট পরা চিকন চাকন একটা ছেলে এসে বলল, ম্যাডাম, অনুরাগ ভাই বলছে একটু কষ্ট করে উপজেলার দিকে যাইতে। কি হচ্ছে এসব? কতক্ষণ এখানে, কতক্ষণ ওখানে? ওনাকে ফোন করতে বলেন, আমি যেতে পারবো না। ফোনে নাকি বলা সম্ভব না, সেজন্য সরাসরি যেতে বলছে। ভাই বলছে আপনাকে নাকি পৌঁছে দিবে বাড়িতে। কেউ বুঝতে পারছেন না, আমাকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। বেশি না, 10 মিনিটের পথ ম্যাডাম। আসুন, গাড়ি দাঁড় করানো আছে, যাবেন আর আসবেন। কি হয়েছে সেটা আমাকে বলে দিলেই তো হয়। আমি কিছু বুঝতে পারছি না, আমি যেতে পারবো না। বলে হনহনিয়ে রাস্তায় গিয়ে উঠল আয়না। গাড়ি কাছে কি বলল, তাড়াতাড়ি করুন, আমি কিন্তু দেরি হলে খুব চেঁচাবো। আচ্ছা, চেঁচাইয়েন না, সমস্যা নেই। আসরের আজান পড়ে গেছে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়তে শুরু করেছে। পাখিরা তাদের নিরে ফেরার প্রস্তুতি নিয়েছে। গাড়ি এসে থামল উপজেলার মোড়ে, কোনো একটা ছোটোখাটো রিসোর্টের সামনে। সুন্দর একটি বাগান করা বাড়িটার সামনে। আয়না বাগান দেখে খুশি হলো। পরক্ষণেই কপাল ভাঁজ করে বলল, আমি কেন এখানে এলাম? নামেন, ওইখানে অনুরাগ ভাই আছে, জরুরি কথা আছে আপনার সাথে। আয়না তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো। ছুটতে ছুটতে হাজির হলো বাড়িটার দরজার কাছে। কিন্তু বাগানে পানি দেওয়া লোকটাকে দেখে পা থেমে গেল। আয়না এগিয়ে এলো, নাক ফুলিয়ে পড়ল, কেন ডেকেছেন প্রফেসর? তাড়াতাড়ি বলুন প্রফেসর। অনুরাগ পানির চারটা ফেরালো আয়নার দিকে। আয়না হতভম্ব। অনুরাগ ইচ্ছে করে ভিজিয়ে দিচ্ছে তাকে। রাগে দুঃখে নিজের মাথা নিজেরই ফাটাতে ইচ্ছে হলো আয়নার। সে সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? কি করলেন এটা? পুরো ভিজে গেলাম। অস্বস্তি লাগতে শুরু হলো আয়নার। অনুরাগ হেসে ফেলল, পানির জারটা রেখে বলল, রিল্যাক্স আয়নামতি, তোমার নাকের ডগায় সারাক্ষণ এত কিসের রাগ ভাই? আমি আপনাকে খুন করে ফেলবো, একদম হাসবেন না। অনুরাগ হাসি থামিয়ে জারটা রেখে দিল, হাত ঝেড়ে বলল, যে কথা বলার জন্য ডেকেছি। আচ্ছা বাড়িতে যাওয়া যাক। আমার বাড়ি সুন্দর না? আপনার অনেক কিছু থাকতে পারে, আমার জানার দরকার নেই। আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, আমাকে ফিরতেই হবে। যেটা বলার জন্য ডেকেছি। কেন ডেকেছেন? বলে ফেললে তো তুমি চলে যেতে চাইবে, না বললে আরো বেশি করে চলে যেতে চাইবে। বলেই ফেলি। আয়না কৌতূহল নিয়ে ভুরু কুচকে চাইল। অনুরাগ বলল না। এগিয়ে গিয়ে ধরলো আয়নার হাত। আয়না নিজেকে গুটিয়ে নিতেই অনুরাগ বলল, আরে চিন্তা নেই, এর পরের বার থেকে অধিকার নিয়েই ধরবো। এই প্রথমবার আর শেষবার ভুল করলাম। এসো। আয়না শুকনো ঢোক গিল, হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আমার বাড়িতে আজ মেহমান আসবে প্রফেসর, আমাকে ফিরতে হবে। আপনি এমনটা করতে পারেন না, অন্যায় হচ্ছে আমার সাথে। অনুরাগের হাতের বাঁধন আরো শক্ত হলো। আয়না ব্যথায় কুকিয়ে উঠে বলল, লাগছে প্রফেসর, আপনি কেন এমন করছেন আমার সাথে? আমার এখানে আসাটাই ভুল হয়েছে। অনুরাগ কোনো কথা ছাড়াই টেনে নিয়ে গেল তাকে। আয়না হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে বের হয়ে যেতে চাইল। কে যেন দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল অনুরাগ। আয়না চোখ জোড়া অজানা আশঙ্কায় ভিজে উঠতে চাইল। অনুরাগ হেসে বলল, আরে চিন্তার কারণ নেই, অনেকে আছে এই বাড়িতে। আয়না বিশ্বাস করলো না। অনুরাগ ডাকলো সবাইকে। অনেকে এসে দাঁড়ালো। মেয়েও আছে, ছেলেও আছে। সবার গায়ে একই রকম হলুদ রঙের ড্রেস পরা। আয়না বলল, আমার কি কাজ এখানে? দোতলায় যাও, ওখানে শুরুর ঘরটাতে গিয়ে বোরখা পাল্টে এসো, ভিজে গেছো। আয়না নিজের দিকে তাকালো। তাকে যখনও লাগছে ভেজা কাপড়ে। উপরে চলে গেল সে। তাকে কি বোরকা দেবে? না, ওখানে যে দুটা মেয়ে ছিল তারা আয়নাকে একা ছাড়লো না। লাল টকটকে একটা শাড়ি পরিয়ে দিল। আয়না দৌড়ে নিচে চলে এলো। অনুরাগের কাছে ছুটে এসে ফুলের টপ ছুঁড়ে মারল, বলল, আপনি কি করতে চাইছেন আমার সাথে? আমি কি বাচ্চা, কিছু বুঝি না? আপনার প্রতি যে শ্রদ্ধা ছিল সবটুকু নষ্ট হয়ে গেল। ঘৃণা করি আপনাকে।
তাহলে বুঝেছো? ভালো। তাকে এমন নির্বিকার দেখতে গা জ্বলে উঠল আয়নার। দাঁতে দাঁত চেপে সে ডাকল। অমানুষ জানোয়ার। আরও বেশি কিছু বলার আগেই পেছন থেকে কেউ একজন সাদা কাপড় দিয়ে মুখ বেঁধে দিল আয়নার। দুহাত বেঁধে দিল। অনুরাগ বলল। খুলে দেয়া হবে সীমিত সময়ের জন্য। রাগে দুঃখে চোখ ফেটে জল বের হলো আয়নার। অনুরাগ বলল। দেখো আয়নামতি, তুমি যাই ভাবো না কেন, আমার কাছে আর কোনো উপায় নেই। আমি অন্য কোথাও তোমার বিয়ে হোক সেটা কখনোই চাইবো না। আমি নিজেও অন্য কোনো মেয়েকে আর নিজের সাথে জড়াতে পারবো না। মায়ের ইচ্ছেটাও পূরণ করা জরুরি। তোমার পরিবারের অমত হবে না। তারা আমাকে তোমার জন্য সেই 2 বছর আগে বেছে নিয়েছিল। আর আমার পরিবার তোমাকে, যেটা 2 বছর আগে হওয়ার কথা ছিল সেটা এখনো হচ্ছে, কিছু খারাপ হচ্ছে না। আয়না ঘন ঘন মাথা নাড়ল। অনুরাগ পকেট থেকে চেক বের করলো, বলল। তোমার টাকা তোমার কাছে থাকুক, সাহায্যের প্রতিদান যেটা চাইছি সেটা তাও আপাতত। তোমার আর তোমার পরিবারের অসম্মানই হবে না। পাত্রপক্ষ আসবে না তোমাদের বাড়ি, আমি ব্যবস্থা করে দিয়েছি ওনাদের। আয়না মুখ নাড়তে লাগলো, ছটফট করতে লাগলো। অনুরাগ ইশারা করলো মেয়েগুলোকে, বলল। রুমে নিয়ে গিয়ে হাত মুখ খুলে দেবেন। মেয়েগুলো মাথা নাড়লো, আয়নাকে নিয়ে চলে গেল। মুখ হাত খোলার পর আয়না পালাতে চাইলো। চেঁচিয়ে কেঁদে উঠে বলল। আমি এই বিয়ে কিছুতেই করব না। প্রফেসর, আপনি অন্যায় করছেন আমার সাথে। পাগল হয়ে গেছেন আপনি। মেয়েগুলো ধরে রাখলো আয়নাকে। আয়না চেঁচিয়ে কান ফাটিয়ে দিল তাদের। এদিক ওদিক তাকিয়ে খুঁজে নিল চেয়ার, তুলে বলল। মাথা ফাটিয়ে দিব একদম। আমাকে যেতে দাও। মেয়ে দুটো ভয় দরজা খুলল। সুযোগ পেয়ে পালালো এক ছুটে। বাড়ি থেকে বন্ধ করে দিল দরজা। আয়না আটকে পড়ল, চেঁচিয়ে কেঁদে উঠল। অনুরাগ এলো কিছুক্ষণ পর, বলল। শাড়ি পরার দরকার নেই, ভেজা বোরকা গায়ে বিয়ে হতে পারে। আয়না কাদার জন্য কথা বলতে পারলো না। অনুরাগ বলল। পাগল হয়ে গেছো তুমি? এভাবে কাঁদছো কেন? আশ্চর্য। আয়না কাঁদতে কাঁদতে বসে পড়ল, জড়ানো গলায় বলল। ঘৃণা করি আপনাকে। অনুরাগ গিয়ে বসলো তার সামনে, ডাকলো। আয়নামতি। আয়না চোখ তুলে চাইলো। অনুরাগ বলল। এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ প্রয়োজন আয়নামতি। তুমি বলেছিলে আমার সাহায্য লাগলে আমি যেন তোমায় বলি। আমার আজকে তোমার সাহায্য ভীষণ প্রয়োজন। তুমি তো বিয়ে করবেই অন্য কাউকে, তাহলে আমাকে করতে সমস্যা কোথায়? আমি একটা বিয়ে করেছি বলে, নাকি অন্য কোথাও? আমি ঘৃণা করি। সে যাই হোক, শাড়ি পরে নাও। নিচে কাজে এসেছেন আর সাক্ষীরা। আয়না লুটিয়ে বসে থাকলো মাটিতে। সেকেন্ড পর পরই হেসকি উঠল। মিনিট 10 পর অনুরাগে সে দেখল সেই একই অবস্থা। আয়না বসে রয়েছে। অনুরাগের মেজাজ চটে গেল। সে এসে বসলো আয়নার সামনে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল। আয়নামতি, আমি জোর করতে পারি তোমার উপর। বাকি রেখেছেন কি? সম্পর্ক বৈধতা পাওয়ার আগে আমি তোমাকে ছুতে চাইছি না, কিন্তু শাড়িটা না পরে তুমি বাধ্য করছো আমায়। আয়না না বলে চেঁচিয়ে উঠল। অনুরাগ বলল। ঠিক আছে, তাহলে শাড়িটা পরে নাও তাড়াতাড়ি। রাশেদ হতভম্ব বিচলিত হয়ে জিজ্ঞেস করলো। কি করছিস সোনু? অন্যায় হয়ে যাচ্ছে না? অন্যায় আমার সাথে হয়েছে। 2 বছর আগে একটিবার সুযোগ যদি সে আমায় দিত, তাহলে কুহেলি নামক কালো অধ্যায়টা থাকতো না আমার জীবনে। আমাকে নরকে রেখে আবার অন্য জনের সাথে ঘর করার স্বপ্ন দেখছে। চুপ করে দেখছিলাম শুধু কি কি করতে পারে। চোখ কান খোলা রেখে চলি আমি। বাড়ি থেকে জানে? শুধু মা। মা বলেছে আয়নামতির কথা। কিন্তু খালামণি তো পছন্দ করে না আয়নাকে। করেছিল, করতো, করবে। রাগে মানুষ অনেক কিছু বলে। আমাকে ফিরিয়ে দেয়ায় মায়ের রাগ হয়েছিল। ওকে ঘরে তুলবি? আপাতত না, এখানে রাখবো। মাকে এখানে নিয়ে আসবো। যা করার তাড়াতাড়ি কর, তাহলে আমি আর কিচ্ছু জানি না। অনুরাগ আবার পা বাড়ালো। তার আগে হাজির হলো আয়না। গায়ে লাল টকটকে শাড়ি, ভেজা খোলা চুল, পাগলের মতো ছুটে আসছে। দ্রুত পায়ে ছুটে গেল অনুরাগ। টেনে নিয়ে গেল আয়নাকে। শাড়ির আঁচল টেনে ঢেকে দিল মাথা। মেয়েগুলোকে বলল। শাড়ির সাথে আনা ওড়নাটা নিয়ে এসো দ্রুত। আয়না ধস্তাধস্তি লাগালো। অনুরাগ শক্ত করে ধরে রেখে বলল। নিচে অনেক মানুষ, মাথা না ঢেকে চলে যাচ্ছিলে তুমি। পাগলামি বন্ধ করো আয়নামতি, কেউ তোমার পাগলামিতে গলবে না। আয়নার কান্না থেমে গেল। সোফায় বসা প্রত্যেকটা লোককে সে দেখালো এরা সবাই এত বড় অন্যায়কে কেন মেনে নিচ্ছে, কেন কেউ কিছু বলছে না। রহমত মিয়াকে দেখে একেবারে থেমে গেল আয়না। এত বড় বিশ্বাসঘাতক, এত বড়। হাল ছেড়ে দিল আয়না। অনুরাগকে জোরে ধাক্কা মারল। অনুরাগ দুপা পিছিয়ে সরল শুধু। আয়না আঙ্গুল দেখিয়ে বলল। আপনাকে বিয়ে করব আমি, তবে কুহেলি নয়। কুহেলির চাইতে জঘন্য কিছু করে শাস্তি দিব আপনাকে। আপনি হাড়ে হাড়ে টের পাবেন কার সাথে নিজেকে জড়াচ্ছেন। চমৎকার হাসলো অনুরাগ, বলল।
যথাজ্ঞা বিবি সাহেবা। ওনা আনতে পরিয়ে দিল অনুরাগ। বিয়ে পড়ালো কাজী। অনুরাগ থেকে কবুলের স্বীকারোক্তি শেষে আয়নামতির দিকে পান বাড়িয়ে দেওয়া হলো। যে রাগ দুঃখে হাত নাড়ালো আয়নামতি। অনেকক্ষণ বলার পরও কেউ পান ছুঁয়ে দিতে পারল না। শেষমেশ অনুরাগ উঠে এলো। আয়নার হাত ধরে হাতটা রাখলো পানির উপর। বলল, এবার ঠিক আছে কাজী সাহেব? কাজী আলহামদুলিল্লাহ বলে উঠল। অনুরাগের ঠোঁটের কোণায় বিশ্বজয়ের হাসি, আয়নার চোখের কোণায় বিষাক্ত জল। দুমড়ে মুচড়ে গেল আয়না। সবটা শেষ হয়ে গেল। লোক সম্মুখে আওয়াজ করে কেঁদে উঠল আয়না। রহমত মিয়া রাগে হনহনিয়ে বের হয়ে গেল। ছোট সাহেব কি করলো এটা? আপারে কষ্ট দিল। আপা কত উপকার করে তার। সে নিজেই তো আপার বিশ্বাস ভেঙে দিল। কি করে সামনে গিয়ে দাঁড়াবে? আদৌ কি পারবে? লোকজন কমে আসলো ধীরে ধীরে। অনুরাগ বের হয়ে গেল বাড়ি থেকে। আয়না তাকালো এদিক ওদিক। অনুরাগের ভাড়া করা মেয়ে দুটো এসে নাকে ছোট্ট একটা ফুল পরিয়ে দিল। হাতে চুড়ি, গলায় হার, মাথার উপর টিকলি। আয়না শক্ত পাথুরে মূর্তি হয়ে বসে রইল। বাইরের কাজ ছেড়ে বাড়িতে পা রাখতে যুবতবু হয়ে অশ্রুসিক্ত নয়নে বসে থাকা একটি জীবন্ত রাগান্বিত পুতুল চোখে পড়ল অনুরাগের। হাসি পেল খুব। এই মেয়েটা বরাবর 10 বছরের ছোট তার, কিন্তু রাগগুলো আকাশ সমান। এর সাথে কিভাবে সংসার হবে তার? অনুরাগকে আসতে দেখে হিংস্র চোখে তাকালো আয়না। অনুরাগের ঠোঁটের কোণায় হাসি। রাগে পিত্তি জ্বলে উঠল আয়নার। অনুরাগ বলল, বিয়ের দিন মেয়েদের লাজুকলতা সাজতে হয়, ঠোঁটের কোণায় মিটিমিটি হাসি ঝুরিয়ে রাখতে হয়, মাথাটা নিচু করে ঘোমটার আড়ালে রাখতে হয়। কিন্তু আমার বিয়ে করা বউয়ের বেলায় সব একেবারে উল্টো কেন ভাই? দূরে দাঁড়ানো দুটো ছেলে আর মেয়ে হেসে উঠল অনুরাগের কথায়। আয়না চোখে রক্তাক্ত চাহনি আর দৃঢ় হলো। অনুরাগ এসে পাজা খোলা করে তুলে নিল তাকে। বাড়ি থেকে বের হয়ে গাড়ির দিকে যেতে যেতে বলল, তোমার শাশুড়ির মায়ের পরাণটা শান্তি হোক ছেলে বউ দেখে। আয়না শুধু রক্তাপ চোখে চেয়ে রইল। অনুরাগ ফিস ফিস করে বলল, ওভাবে চোখে চোখ রেখো না, প্রেমে পড়ে যাবে। দুভাবে আকুল হয়ে দেখো না, সর্বনাশ হয়ে যাবে। ভালোই উড়ছেন, উঠতে থাকুন, আমিও দেখতে থাকি কত উঠতে পারেন। ডানা ছাটার সময়ও আসবে। অনুরাগ এবারও হাসলো, মাথা নামিয়ে আনলো খানিকটা। নাকে নাক ছুঁয়ে বলল, সম্পর্ক বৈধতা পেয়েছে বলেই কি ছুঁতে ইচ্ছে করছে আয়নামতি? এতদিন তো মনে হয়নি। বৈধতায়ও দোষ আছে দেখলে? ভদ্রদের কাছে বৈধতা অবৈধতা বলতে কিছু হয় না। সেটাও ঠিক। আরো আগে ছোঁয়া উচিত ছিল। একদম চুপচাপ বিয়ের পিড়িতে বসে যেতে। অভদ্র তখনও রাখতে যেভাবে এখন ডাকছো। ইস, ভুল হয়ে গেল না? ধস্তাধস্তি লাগলো আয়না। অনুরাগ গাড়িতে বসিয়ে দিল তাকে। বলল, একদম চুপচাপ বসে থাকো, মাকে দেখিয়ে আবার নিয়ে আসবো। তোমার বাড়িতে খবর চলে গেছে ইতোমধ্যে। চিন্তা নেই, যোগ্য পাত্র বিয়ে করেছে তাদের মেয়েকে। মুখ ফিরিয়ে নিল আয়না। অনুরাগ এসে বসলো পাশে। ড্রাইভারকে বলল, চলেন। আয়না ডুকরে ডুকরে কাঁদলো থেকে থেকে। সব মান সম্মান শেষ। গ্রামের সবাই ছিছি করবে আব্বা আম্মা তার ভাইয়াকে দেখলে। রহমত মিয়া খবর নিয়ে এলো আয়েশা বেগমের কাছে। তিনি সবটা শুনে বসে পড়লেন মাথায় হাত দিয়ে। রহমত মিয়া বলেন, বড় সাহেবা অসুস্থ, উনি আপাকে ছেলের বউ হিসাবে দেখতে চেয়েছেন, তাই ছোট সাহেব এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপার আপার কোনো দোষ নাই। তাছাড়া ছোট সাহেবের মধ্যেও তো কোনো খুঁত নাই। আপনারা তো আগে তারে পছন্দ করেছিলেন আপার জন্য। কেউ কিছু বলে না। থমথমে পরিবেশ। খুশি হয় রূপা। হাততালি দিয়ে বলে ওঠে, আমি আপারে কত করে বলছি আপার লগে ছোট সাহেবরে মানাই বেশি। আমি খুব খুশি। বলে অন্ধকারের কোথায় মিলিয়ে গেল রূপা। আয়েশা বেগম কপাল চাপড়ে বলেন, কই গেলি রূপা? মর না, দুই হারামজাতি মর। শান্তি দিলি না দুইটাই। আমি সব শোনার আগে মইরা গেলাম না কেন? নামিরা এসে বসলো আয়েশা বেগমের পাশে। বলল, আম্মা, আপনি তো বলেন উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, তাহলে কেন এমন করছেন? বিশ্বাস রাখুন আল্লাহর উপর, উনি আয়নাকে ভালোই রাখবেন। খুব ভালো মেয়ে আয়না। শ্বাসকষ্ট বেড়ে গেছে আনহিতার। ভাঙ্গা হাত পায়ের যন্ত্রণা তো আছেই, বুকেও খানিকটা ব্যথা পেয়েছে। সব মিলে খারাপ অবস্থা। কথা বলার অবস্থায় নেই। অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ডাক্তার জানিয়েছে যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। শহরের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তখন রাত 8:30টার কাছাকাছি। হসপিটালের সামনে এসে থামলো অনুরাগের গাড়ি। অনুরাগ হাত ঘড়ির দিকে তাকিয়ে তার পাশে থাকা বধূটিকে দেখালো। বলল, এসে গিয়েছি, নামো। আয়নার হাতে বিয়ের শাড়ি, গহনা আর ওড়নার ব্যাগ।
গায়ে লাল সাদা রঙের থ্রি সালোয়ার কামিজ, মাথা ঢাকা ওড়নায়। অনুরাগ ব্যাগটা নিয়ে নিল, বলল। নেমে এসো। আয়নার মুখ ফোলা। অনুরাগ বলল। কি হলো? আমি বোরকা ছাড়া কখনো বের হইনি। অনুরাগ কোমরে হাত দিল, বড় করে শ্বাস নিল, বলল। ওহে পর্দা রজনী, আমাকে ওই কাপড়ের দোকানে বললে কি হতো, একটা বোরকাও নিয়ে দিতাম। বলার সময় পেল না। আমি গাড়িতেই বসে থাকবো, কোথাও যাব না। যাবে আমার সাথে না, তোমাকে নিয়ে যাওয়ার জন্য মেয়ে পাঠাচ্ছি, ওদের সাথে যাবে। আয়না কৌতূহল জাগলো, কেন তাকে মেয়েগুলো নিয়ে যেতে আসবে সে জিজ্ঞেস করে বসলো। আপনি বিয়েটা লুকিয়ে রাখবেন? অনুরাগ হেসে ফেল। আয়নামতি দারুণ চালাক, সে বলল। না, লুকাবো কেন? অনুরাগ এদিক ওদিক তাকালো, কেউ যদি তার সাথে আয়নামতিকে দেখে নেয় তাহলে কাল খবরের কাগজে উল্টাপাল্টা কথা বেরোবে। আয়নামতিরও অসম্মানী, তারও। মাথায় চট করে বুদ্ধি এলো অনুরাগের, বলল। আয়নামতি বোরকা কিনে নিয়ে আসি, তুমি একটুখানি বসো। এই বলে চলে গেল অনুরাগ। তার সাঙ্গপাঙ্গ নাজমুলকে ফোন করে বোরকা কিনে আনতে বলল চট জলদি। নাজমুলের দোকান আছে আগ্রাবাদের নিউ মার্কেটে। নাজমুল তার লোক দিয়ে বোরকা পাঠিয়ে দিল। অনুরাগ আনহিতার কাছে পৌঁছে গেল, ফোন করে ড্রাইভারকে বলল যাতে নাজমুলের লোকের কাছ থেকে বোরকা নিয়ে আয়নামতিকে দেয়। তারপর 356 নম্বর রুমে নিয়ে আসে। ড্রাইভার তাই করল। বোরকা পেয়ে পরে নিল আয়না, নতুন ওড়নাটা দিয়ে হিজাব বেঁধে নিল। নাক মুখ থমথমে হয়ে আছে, চোখের কোনা আবছা লাল। ড্রাইভারের সাথে করে এগোলো আয়না। 365 নম্বর কক্ষের কাছে পৌঁছাতেই অনুরাগকে দেখা গেল। চারপাশে সে লোক রেখেছে যাতে কেউ ভুলেও তার কাছে আয়নাকে টের না পায়। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে এক পাশ গুটিসুটি মেরে দাঁড়ালো আয়না। অনুরাগ তাকালো তার দিকে, ঘন ঘন চোখ মুছে চোখ দুটো ফুলেছে অসম্ভব রকম। বাবার আশরাফ ভাই আসার আগে আয়নামতিকে তার এখান থেকে নিয়ে যেতে হবে। আপাতত এসব কাউকে জানানো যাবে না। আয়নার কাছে এগিয়ে আসলো অনুরাগ, হাতটা ধরে নিয়ে গেল কেবিনের দিকে। আয়না চুপচাপ গেল। অনুরাগ আলতো করে ধরল ও আয়নার মনে হচ্ছে হাতটা খসে পড়ে যাবে এখনই। ছোঁয়া অসহ্য ঠেকছে, তাই বোধহয় এমন লাগছে। নার্স দুজন বেরিয়ে এলো, বলল। পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। আসলে আমরা সর্বোচ্চ চেষ্টায় আছি। হাত পা ভাঙায় সব ব্যাধি আরও বেড়ে গিয়েছে। অনুরাগের মুখটা পাংশুটে রং ধারণ করলো, ছেড়ে দিল আয়নার হাত। জোরে পড়ল হাতটা। আয়না তাকালো বেডে শুয়ে থাকা আনহিতার দিকে। অনুরাগ ছুটে গেল, মায়ের কপালে হাত রাখলো, নার্সকে বলল। মায়ের তো জ্বরও এসেছে সিস্টার। জি স্যার, শরীরের ব্যথায় জ্বর চলে এসেছে। মা কি আর হাঁটতে পারবে না? পারবে, তবে এখন না। ওনাকে কয়েকদিন বসে বসে কাটাতে হবে সুস্থ হলে। এখন দোয়া করুন যাতে শ্বাসকষ্টটা কমে যায়। অনুরাগ মাথায় হাত বুলিয়ে দিল মায়ের, ফিসফিসিয়ে ডাকলো। মা চোখ খুলো, আমি এসেছি। অনেকবার ডাকার পরে মৃদু মৃদু চোখ খুলল আনহিতা। অক্সিজেন মাস্ক খুলে ফেলতে চাইল। অনুরাগ বাধা দিয়ে বলল। তোমাকে কথা বলতে হবে না, তুমি শুধু চোখটা খুলে রাখো। আনহিতা কান্নায় ভেঙে পড়ার আগে অনুরাগ বলল। মা কেন এমন করছো? দেখো মা আমার দিকে তাকাও। আনহিতা তাকালো। অনুরাগ তার হাতের মুঠোয় হাতটা নিয়ে বলল। মা আমি কখনো আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর কখনো ওভাবে বাড়ি ছেড়ে যাব না। দেখো আমি কাকে নিয়ে এসেছি। আনহিতা চোখ নিচে নামালো, টলমলো চোখে ঝাপসা ঝাপসা দেখলো দূরে দাঁড়িয়ে থাকা আয়নাকে। আয়না এক পা এগিয়ে আসলো। ইনি নিশ্চয়ই খুব রেগে যাবে এখন। বলবে এই মেয়েকে কেন বিয়ে করেছো? আমি ঘরে তুলব না এই মেয়েকে। কিন্তু না, আনিতা এমন কিছুই বলল না। চোখে জমে থাকা জল গড়িয়ে কাঁদছিল তার। অনুরাগ মুছে দিতে দিতে বলল। মা আবার? আনিতা একটানে মাস্কটা সরালো, বলল। আমি সত্যি দেখছি। হ্যাঁ। আয়না ছলো ছলো ভেজা কান্না চোখে চেয়ে থাকলো। আনিতা আবার মাস্ক মুখে পরে দেখলো আয়নাকে। মেয়েটা কি খুশি হয়নি এই বিয়েতে? চেয়েটা অমন দেখাচ্ছে কেন? তার মানে সোহাগের সাথে ও ভালো থাকবে না। আনিতার শ্বাসকষ্ট ও বাড়ল। আয়না ভরকে গেল। অনুরাগ উত্তেজিত হয়ে নার্সকে ডাকলো। নার্স এসে হাতের কবজি ধরে পালস রেট চেক করে বলল। উনি উত্তেজিত হয়ে পড়েছেন, ধীরে ধীরে শ্বাস নিতে বলুন স্যার, শান্ত করান। মা কি হয়েছে? মা আমার দিকে তাকাও। মা। আয়নার দিকে তাকালো অনুরাগ, বলল। তুমি মায়ের সাথে একটু হাসি মুখে কথা বলতে পারছো না? তোমার সাহায্য লাগছে বলে দামে উঠেছো? তুমি এমন কেন আয়নামতি? মা তো তোমারও আছে।
আয়নাটায় দাঁড়িয়ে রইল। ডাক্তার ডাকার জন্য বেরিয়ে গেল কেবিন থেকে। এসে দেখল তত্তরিয়ে কাঁপতে থাকা হাতটার কাঁপুনি থেমেছে। শ্বাস ধীরে ধীরে আদান প্রদান হচ্ছে। চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল অনুরাগ। আয়না তার হাতটা আনহিতার হাত থেকে নিয়ে নেওয়ার আগেই আনহিতা শক্ত করে ধরে রাখল। আয়না তাই নিল না। নিভিয়ে আসা চোখ দুটো অনুরাগের দিকে তাকালো। ছুটে এলো অনুরাগ। মায়ের ইশারায় হাত রাখলো আয়নার হাতটার উপর। হাত দুটো একত্রে পেয়ে আনহিতা তার হাতটা দিয়ে মিশিয়ে রাখলো ওই দু হাত। কিছু বলতে চাইল, অনুরাগ বলতে দিল না। আনহিতার ভাঙ্গা হাতটা কাঁপা শুরু করলো। অনুরাগ বলল,